সময় তার নিজের আপন গতিতে কেটে যায়। তেমনি কাটছে ধ্রুব আর শালুকের সময়। শালুক আজ 1 সপ্তাহ ধরে বই নিয়ে বসছে। সারাদিন অখণ্ড অবসর তার। এই অবসর শালুকের সহ্য হচ্ছে না, দম বন্ধ লাগছে শালুকের। ধ্রুব সকালে রান্না করে বের হয়ে যায়, রাতে ফিরে ঘন্টায় ঘন্টায় শালুককে কল দিয়ে কী করছি, কী লাগবে জিজ্ঞেস করে। ধ্রুবের এরকম আন্তরিকতা শালুককে আরও বিব্রত করে। কেন জানি শালুকের মনে হয় ধ্রুব হয়তো শালুককে একটু একটু ভালোবাসে। আবার পরক্ষণে মনে হয় যে শালুক ভুল ভাবছে, হতেও তো পারে ধ্রুব এমনিতেই শালুকের কেয়ার করছে। এটা তো ধ্রুবর পুরনো স্বভাব। এসব হাবিজাবি ভাবতে ভাবতে শালুকের মনে পড়ল শালুক একটা কম্পোজিশন পড়তে বসেছে। পড়া বাদ দিয়ে এসব এলোমেলো ভাবনা ভাবছে। ধ্রুব রাতে ফিরলে নিশ্চিত পড়া ধরবে। কেন জানি শালুকের লজ্জা লজ্জা লাগে ধ্রুব ঠিকঠাক পড়া দিতে না পারলে। অথচ আগে এরকম লাগতো না। একটা ঘটনাকে কেন্দ্র করে মন মানসিকতা এইভাবে বদলে যাবে তা কি শালুক কখনো ভেবেছে? ধ্রুব একটা বড় শপে সেলসম্যানের চাকরি নিল, মাসিক 14,000 টাকা বেতনে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টার সময় বের হয়ে টিউশনিতে যায়। 7টায় টিউশনি শেষ করে বাসায় ফিরতে ফিরতে ধ্রুবর রাত 8:30 বাজে। রাতের রান্না করে নেয়। শালুক লজ্জিত হয়ে বসে রইল বিছানার উপর। মেয়ে হয়ে সে কিছুই করতে পারছে না, অথচ ধ্রুব সব কাজ করছে। ব্যাপারটা শালুককে যথেষ্ট লজ্জিত করছে। অথচ ধ্রুবর দিকে তাকালে মনে হয় তার কোনো ক্লান্তি নেই, কেমন যেন স্বতঃস্ফূর্ত থাকে ধ্রুব। আজ রাতে ফেরার সময় শালুকের জন্য ছোট ছোট কতগুলো হেয়ার ব্যান্ড, ক্লিপ, ফান্স ক্লিপে হেয়ার প্যাক, তেল নিয়ে এলো ধ্রুব। শালুক আজকে ধ্রুব বাসায় ফেরার আগে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিল, যাতে ধ্রুবর কাজ কিছুটা সহজ হয়। ধ্রুব কিচেনে বাটির মধ্যে এসব কেটে রাখা দেখে মুচকি হাসলো। তারপর শালুকের কাছে এসে বলল, এসব ছোটোখাটো কাজ আমি অনায়াসে করতে পারি শালুক, আর কখনো তুই এসব করতে যাবি না। বিশেষ করে বাসায় যখন আমি থাকবো না, সেই মুহূর্তে ভুল করেও তুই ধাবুটি, ছুরি, আগুন এসবের ধারে কাছেও যাবি না। আমি কোনো রিস্ক নিতে চাই না তোকে নিয়ে। খবরদার শালুক, আজকে নিষেধ করে দিয়েছি আমি। শালুকের ভীষণ অভিমান হলো, গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমার খুব খারাপ লাগে। আমি মেয়ে হয়েও কিছুই জানি না রান্নার, অথচ তুমি ছেলে হয়ে সব কিছুই রান্না করতে পারছো। ধ্রুব মাছ তেলে বাঁচতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে শালুকের পাশে এসে বলল, সংবিধানে কি লেখা আছে নাকি যে রান্না শুধু মেয়েদের কাজ, এটা শুধু মেয়েরাই করবে? ছেলেদের জন্য কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? কাজের মধ্যে ছেলে মেয়ে নিয়ে কোনো ভেদাভেদ নেই। আসলে আমাদের সমাজের সিস্টেম হচ্ছে এরকম। যেহেতু আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষেরা মহিলাদের মাথায় এই ধারণা সেট করে দিয়েছে যে ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চা সামলানো, এসব কাজ নারীর। পুরুষটা টাকা উপার্জন করছে সেহেতু নারীদের থাকতে হবে পুরুষের ইচ্ছে মতো। তারা যেভাবে চালাবে নারী সেভাবেই চলবে। অনেক পুরুষ আছে শালুক, যারা শুধু অফিসটাই করে, তারপর বাসায় এসে হম্বিতম্বি শুরু করে দেয়। 1 গ্লাস পানি ঢেলে খাবে, তাও তার সম্মানে বাদে। স্ত্রী রান্না করছে হয়তো, সেখান থেকে ডেকে নিয়ে এসে বলবে, আমাকে 1 গ্লাস পানি দাও। অথচ তার স্ত্রী যে সারাদিন দণ্ড বিশ্রাম নিতে পারেনি, এটা তার মাথায় নেই। সে এক পুরনো প্রশ্ন। সে তো সারাদিন বাড়িতেই থাকে, কি কাজ করে? তেমনি এখন নারীরাও আধুনিক হচ্ছে। পুরুষের দাসত্ব তারা মানতে চায় না, কেউ কাউকে স্পেস দিতে চায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি সুন্দর ব্যবহার করতেন শালুক। তার সেই আদর্শ যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম, তবে দেশে বিবাহ বিচ্ছেদ এত বেড়ে যেত না। প্রথম কথা হচ্ছে দুজনকেই দুজনের সমস্যা অসুবিধা বুঝতে হবে, একে অন্যের প্রতি সদয় হতে হবে। সে আমার স্ত্রীর স্বামী, শুধু এটা না ভেবে যেদিন আমরা ভাববো সে আমার অর্ধাঙ্গিনী, আমরা 2 দেহ 1 প্রাণ। তার ব্যথা মানে আমার ব্যথা, তার কষ্ট আমারও কষ্ট, সেদিন আর দাম্পত্য জীবনে অশান্তি আসবে না। তাকে অন্য আলাদা কেউ না ভেবে নিজের দেহের অংশ ভাবতে হবে। এই যে এখন তুই আমার দেহের একটা অবিচ্ছেদ্য অংশ, তোকে একা বাসায় রেখে যাই আমি, মনটা এখানেই পড়ে থাকে। তুই এখনো অনেক ছোট, সংসার সামলানোর মতো বয়স জ্ঞান কোনোটাই তোর হয়নি। একা বাসায় কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তবে কে দেখবে তোকে?
তোকে এখন এসব কাজ নিয়ে ভাবতে হবে না। একান্তই যদি কাজ করতে ইচ্ছে করে তবে সেটা শুক্রবারে, আমি তখন বাসায় থাকব। এখন তোর কাজ হচ্ছে পড়াশোনা করা, নয়তো আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব শালুক। তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস নিজেকে ব্যর্থ মনে হবে। শালুক চুপ করে রইল। ধ্রুব দৌড়ে গেল রান্নাঘরের দিকে মাছ পড়ে যাবে বলে। ধ্রুব চলে যেতে শালুক মুচকি আসলো। বিবাহ নামক বন্ধনটির এত শক্তি তার শালুক আগে জানত না। ধ্রুবর মতো মানুষকেও কেমন আবেগী করে দেয়। যাকে বিয়ের আগে শালুক লৌহ মানব ভাবত, তারও একটা কোমল মন আছে। ভাবলে চমকে ওঠে শালুক। সারা শরীর মন জুড়ে এক ভালো লাগার আবেশ কাজ করে। শালুক নিজের পড়া শেষ করে রাখলো। ধ্রুব মাছ বা ডাল রান্না করে সবে প্লেটে বাটিতে করে বেড়ে নিয়ে এলো। দুজন মিলে খাওয়া শেষ করে ধ্রুব শালুকের পড়া ধরল। শালুকের পড়ায় উন্নতি হচ্ছে বুঝতে পেরে ধ্রুব ভীষণ ভালো লাগলো। পড়া শেষ হতে ধ্রুব তেল নিয়ে শালুকের চুল বেঁধে দিল, বেনি করে দিল দুটো। শালুকের তখন ভীষণ করে বড় চাচি মেজো চাচির কথা মনে পড়ল। ঢাকায় আসার পর শালুক একদিনও চুলে চিরুনি লাগায়নি। আগে থেকেই অভ্যাস না থাকায় চুল বাঁধার ব্যাপার, চুলে তেল দেওয়ার ব্যাপার শালুকের বিরক্ত লাগে। রাতে শুতে গিয়ে ধ্রুবর মনে হলো বাসায় একটা ফ্রিজ লাগবে, শালুকের জন্য একটা পড়ার টেবিল লাগবে, একটা ড্রেসিং টেবিল লাগবে, একটা ওয়ারড্রব লাগবে। 22,000 টাকা মাসিক ইনকাম। সেখানে নিজেদের সংসার খরচ বাসা ভাড়া মিলিয়ে হয়ে যায় কোনো মতে। বাকিটা কিভাবে করবে ধ্রুব? শালুকের নিশ্চয়ই ভীষণ অসুবিধা হয়। একটা ফ্রিজ হলে গরম লাগলে লাগুক, ঠান্ডা পানি খেতে পারতো, মাছ মাংস ফ্রিজে রাখতে পারতো। এখন যা আনা হয় তা রাখার জায়গা নেই, চুলায় জাল করে রাখতে হয়। শালুকের জামা কাপড় সব শপিং ব্যাগে গুছিয়ে রাখে। শালুক কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে ধ্রুবকে বলল, আপনি দুটো প্যান্ট কিনছেন না কেন? প্রতিদিন একটা জিন্স প্যান্ট পরেই বাহিরে বের হয়ে যান। ধ্রুব হাসল। প্রতিদিন প্যান্ট পরতে গেলে ধ্রুবর নিজেরও মনে হয় আরেকটা প্যান্ট দরকার, কিন্তু তারপর আর কেনা হয়ে ওঠে না। নানা দিক ভেবে নিজের জন্য কিছু কিনতেও খারাপ লাগে, মনে হয় অযথাই টাকা নষ্ট। শালুক কড়া গলায় বলল, কাল যদি নতুন ফ্যান ছাড়া বাসায় ফিরেন তবে মনে রাখবেন আমি আপনার এই ফ্যানটাও কেটে কুচি কুচি করে দিব, লুঙ্গি পরে বের হবেন আপনি। ধ্রুবর ভীষণ ভালো লাগলো তার জন্য শালুকের এই তৎপরতা দেখে। শালুক ঘুমিয়ে পড়ল খুব দ্রুত। শালুক ঘুমালে ধ্রুব শালুকের একটা হাত টেনে নিজের বুকের উপর চেপে ধরে ফিসফিস করে বলল, কবে তোকে বলতে পারবো তুই আমার কেশবতী, আমার বোকাফুল, আমার ভালোবাসা তুই, যাকে সবসময় সবার কাছ থেকে বিশেষ করে আদনান ভাইয়ের হাত থেকে রক্ষা করতে চেয়েছি। কেউ জানে না, শুধু আমি জানি তোকে কত যত্নে আদনান ভাইয়ের নাগাল থেকে দূরে সরিয়ে রেখেছি। শুধুমাত্র আদনান ভাইয়ের কুনজর তোর উপর পড়বে বলে হল বন্ধ না হওয়া সত্ত্বেও আমি বাড়িতে ছুটে গেছি। আদনান ভাই যেদিন দেশে এসেছে তার পর দিন। আমি তো জানি আদনান ভাইয়ের যে গাছেরও খাবার তলারও কুড়াবার স্বভাব, সে তো স্কুল লাইফ থেকেই এরকম ছিল। তোর মনে আছে শালুক, আমি কিন্তু বাড়ি ছেড়েছি আদনান ভাই বিদেশ যাবার 2 দিন পর। তা না হলে আমিও বাড়িতেই থাকতাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতাম, যাতে করে তোকে চোখে চোখে রাখতে পারি। তুই শুধু আমার শালুক। গাপটি মেরে ঘুমের বান করে শুয়ে থেকে শালুক সবটা শুনল। তারপর শুনতে শালুকের সারা শরীর যেন কেঁপে উঠল। কেমন করে? তার মানে ধ্রুবভাই তাকে ভালোবাসতো? সেই ছোটবেলা থেকে ধ্রুবভাই তাকে ভালোবাসে, অথচ শালুক বুঝতেও পারেনি। আর ধ্রুবভাই সে নিজেও খুব সুন্দর করে লুকিয়ে গেছে এই ব্যাপারটা শালুকের থেকে। শালুকের কেমন উসখুস লাগতে লাগলো। নিজের 2 কানকে অবিশ্বাস হলো কিছু সময়ের জন্য। হয়তো সে ভুল শুনেছে এসব। ধ্রুব টের পেল শালুকে জেগে আছে এবং সবটা শুনে এখন স্থির থাকতে পারছে না। ধ্রুবর কিছুটা লজ্জা লাগলো, তারপর নিজেকে সামলে নিয়ে মৃদু স্বরে বলল, শালুক। বোকার মতো শালুকও হাঁ বলে দিল। তারপর হাঁ বলে শালুক বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে। ধ্রুব এখন জেনে গেছে শালুক যে জেগে আছে। ধ্রুব হেসে বলল, আমি তোকে ভীষণ ভালোবাসি শালুক। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা তুই শালুক। কত কষ্টে নিজের ভালোবাসা, ভালো লাগা, আবেগ সবটা আমি লুকিয়ে রেখেছি তোর কাছ থেকে। আমার ভীষণ কষ্ট হতো লুকিয়ে রাখতে, তবু উপায় ছিল না। তুই কোনোভাবে আমাকে প্রত্যাখ্যান করে দিস যদি এই ভয়ে কখনো তোকে বুঝতে দেইনি। বুকের ভেতর ভালোবাসার এক ঘূর্ণিঝড় আমি সযত্নে ছাপা দিয়ে রেখেছি। শালুক কথা বলতে পারল না। সব কেমন অবিশ্বাস্য লাগছে। ধ্রুব শালুকের হাত ছাড়ল না। দুজন ঘুমিয়ে গেল।
সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শালুক লজ্জায় ধ্রুবর দিকে তাকাতে পারছে না। না চাইতে মাথা নিচু হয়ে যাচ্ছে শালুকের। কেমন যেন ভয়ও লাগছে। সে তো ধ্রুবর কাছে বলে দিয়েছিল সে যে আদনানকে ভালোবাসে। ধ্রুব কি এখন সেটা ধরে রেখেছে মনে? ধ্রুব তাকে বুঝিয়ে বলার পর যে শালুক নিজের ভুল বুঝতে পেরেছে, এক মুহূর্তের জন্য তার মনে আদনানের চিন্তা আসেনি। সব অনুভূতি ফিকে হয়ে গেছে তা তো ধ্রুব জানে না। ধ্রুবর একটু মন খারাপ হলেই যে শালুক অস্থির হয়ে যেত তা কি ধ্রুব জানে? সকালে উঠে ধ্রুব রান্না বসিয়ে দেয়। সকালে আর নাস্তা বানানোর সময় হয় না প্রতিদিন, বেশিরভাগ সময় ভাত খেয়ে নেয় দুজনেই। আজও ধ্রুব চুলায় রান্না বসিয়ে শালুকের পাশে এসে বসলো। তারপর বলল, তোর চুলে হেয়ার প্যাক লাগিয়ে দে, চুল বড় হতে হবে তোর। শালুক মাথা নিচু করে বসে রইল। ধ্রুব আপনাতেই বলতে লাগলো, শালুক তুই কি জানিস, তুই যে ভীষণ বোকা একটা মেয়ে, কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা নিজেই বুঝতে পারিসনি। তুই হয়তো ভয় পাচ্ছিস আমার কাছে আদনান ভাইয়ের ব্যাপারটা ভুলে দেয়াতে। আমি বলছি বিশ্বাস কর, আমি তো জানি তুই যে আদনান ভাইয়ের প্রেমে পড়িসনি। আসলে তোর মনে আদনান ভাইয়ের জন্য কোনো ভালোবাসা জন্ম নেয়নি, নিজের মনকে তুই পড়তে পারিসনি। আচ্ছা বলতো, আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই কার দল সাপোর্ট করতি? শালুক চুপ করে রইল। সে তো ধ্রুবদের দলকে সাপোর্ট করত। ধ্রুব যখন আউট হয়ে যেত শালুকের মন খারাপ হয়ে যেত। ইচ্ছে করতো ধ্রুবকে যা আউট করেছে তার মাথা ফাটিয়ে দিতে। ধ্রুব একটু সময় চুপ থেকে বলল, বাড়িতে ফিরতে দেরি হলে কার জন্য তুই চিন্তা হতো? শালুক চুপ করে রইল। সে ছোট ছিল তখন, ভালোবাসা বুঝতো না সেভাবে হয়তো, কিন্তু তবুও তার মন কেমন আনসান করতো ধ্রুবর জন্য। ধ্রুবর কিছু হলেই শালুকের মনে হতো ধ্রুব না জানে কত কষ্ট পাচ্ছে। সেদিনও তো ধ্রুব রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর শালুকের মনে হয়েছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ধ্রুবকে না দেখলে। ধ্রুব রাবার দিয়ে চুল বেঁধে দিয়ে বলল, ভালোবাসা আর ভালো লাগা ব্যাপারটা তুই বুঝে উঠতে পারিসনি বলেই তো বুঝতে পারিসনি কাকে ভালোবাসিস। তবে তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি, আমাকে তুই ভীষণ ভালোবাসিস। শুলে শ্যাম্পু করে নিস, একটু পরে গোসল করে আমি খাবার নিয়ে আসছি। ধ্রুব চলে গেল রান্নাঘরে। লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে গেল শালুকের সমস্ত মুখমণ্ডল। ধ্রুবের সব কথাই ঠিক, শালুক বোকা বলেই নিজের ভালোবাসা কার জন্য তা বুঝতে পারেনি। খাওয়ার পর ধ্রুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে শালুক দেখতে লাগলো। হন্তদন্ত হয়ে ধ্রুব বের হয়ে যাচ্ছে বাসা থেকে। নিচে গিয়ে ধ্রুব উপরের দিকে তাকালো। শালুক লজ্জা পেয়ে গেল আজ। প্রতিদিনই তো এভাবে শালুক দাঁড়ায়, ধ্রুবও তাকায়, তবে আজ কেন এমন লাগছে? ধ্রুব মুচকি হেসে ছুলে গেল। শালুকের সারা শরীর যেন অবশ হয়ে গেল ধ্রুবর এই তাকানোতে, এই মুচকি হাসিতে। শালুক বুঝতে পারছে না আজ কেন তার এমন লাগছে। ভালোবাসা কি তবে এরকমই হয়? আকাশ আজ অত্যাধিক নীল লাগছে। বর্ষাকালের আকাশ হয় মেঘে ঢাকা, মুখ ঘোমরা করে থাকে, কিন্তু আজকের আকাশ ভীষণ সুন্দর, মন ভালো করে দেওয়ার মতো সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া বইছে, আকাশ ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছে। আজকে আশার বাবা মা আসবে বিয়ের কথা পাকা করতে। আশার মন আজকে ভীষণ ভালো, ফুরফুরে মেজাজে হাঁটছে ছাদে। হাঁটতে হাঁটতে একবার শালুকের রাজ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা মন খারাপ হলো আশার। ধ্রুব আর শালুক বাড়ি থেকে চলে গিয়েছে আজ 18 দিন হলো। এর মধ্যে একবারও আশা ধ্রুবর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। বারবার ধ্রুবর ফোন বন্ধ পেয়েছে, ধ্রুব কোনো রকম যোগাযোগ করেনি। অবশ্য ভালো করেছে যোগাযোগ না করে, সে তো আর এই বাড়িতে ফিরে আসবে না। এই বাড়ির মানুষদের যত দ্রুত ভুলে যাওয়া সম্ভব ভুলে যাক ওরা, তাহলে নিজেরা ভালো থাকবে। আদনান রেলিংয়ে পা ঝুলিয়ে বসে সিগারেট টানছে, উদাসীন দেখাচ্ছে তাকে খুব। তবে মনের মধ্যে একটা সূক্ষ্ম আনন্দের অনুভূতি সে টের পাচ্ছে। তাদের বিয়েটা হয়ে গেলে খুব দ্রুত আদনান ওখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। একটা বিন্দাস লাইফ আদনানের জন্য অপেক্ষা করে আছে। আশা এগিয়ে গিয়ে আদনানের হাত খাওয়া সিগারেট নিল, তারপর নির্দ্বিধায় খেতে লাগলো। তার মন একটু বেশি খুশি। কী কারণে এত খুশি আশা এখনো ব্যাপারটা ধরতে পারছে না। আদনানের সাথে বিয়ে ফাইনাল কথা হবে, এটা একটা কারণ হতে পারে। আশা পনিটেল করে বাঁধা চুলগুলো খুলে দিল। বাতাসে চুলগুলো আশার মুখমণ্ডল রেখে দিচ্ছে। চুল সরানোর চেষ্টা করছে না আশা। আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশার দিকে।
তার মনে হলো ওখানে যেন শালুক দাঁড়িয়ে আছে। ওই যে শালুকের ঘাড় সমান ছোট করে কেটে ফেলা চুল। আদনান নেমে এলো রেলিং থেকে। আশার মুখে চুলগুলো সরিয়ে দিয়ে গুজে দিল কানের পিছনে। একটা ফুল গুজে দিল কানের পিছনে। আশা পা সামান্য উঁচু করে আদনানকে একটা চুমু খেলো। সেই মুহূর্তে হঠাৎ করে আবার মনে পড়ে গেল এই আশা শালুক নয়, শালুক নেই, হারিয়ে গেছে তার শালুক। কোথায় গেছে তা আদনান জানে না। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বাকিটা জীবন শালুক হয়তো আদনানের সাথে কথা বলবে না, যদি কখনো দেখা হয়ে যায়। আদনানের বুকের ভেতর ভারী হয়ে গেল নিজের জীবনটা গুছিয়ে নেওয়ার জন্য যেমন আশাকে দরকার ছিল, অপশন হিসাবে তেমনই আজীবন সংসার করতে শালুককে দরকার ছিল। শালুককে আর কোথায় পাবে আদনান? সে তো কোহিনূর হীরার চাইতো দামি কিছু। সে জানে ধ্রুব তাকে কোথায় লুকিয়ে রেখেছে। ধ্রুবকে আদনান চেনে ভালো করে। আত্মসম্মানী ধ্রুব কিছুতেই এই বাড়ি ফিরে আসবে না, যেখানে তাকে আর শালুককে অপমান করা হয়েছে। ছোটবেলা থেকেই ও তো প্রবল আত্মসম্মানবোধ। আদনান ঠিক করলো আশাকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করবে শালুক নামের কাউকে। যে আশার জন্য এত কাণ্ড ঘটে গেল, তাকে আদনান নিজের স্বার্থ সিদ্ধির পর কিছুতেই জীবনে রাখবে না। আশার পশ্চাতে 2 লাথি মেরে আদনান তাকে বের করে দিবে জীবন থেকে। লাথি দেওয়ার স্টাইলও আদনান ভেবে রেখেছে। তারপর খুঁজে বের করবে শালুক নামের একটা মেয়েকে। দুধের স্বাদগুলো মেটানোর চেষ্টা করবে আদনান। এসব ভাবতেই আদনানের মন ভালো হয়ে গেল। আশার ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলল, আফিফা চলে এসেছে, চলো আমরা নিচে যাই। আদনান দ্বিধান্বিত হলো। বিয়ের পর থেকে আফিফা তাকে সম্পূর্ণভাবে অপেক্ষা করে চলছে। সে যে আফিফার আপন বড় ভাই তাহা যেন আফিফা ভুলেই গেছে। মানুষ শত্রুর সাথেও দেখা হলে মুচকি হাসে, আফিফা তাও করছে না। কেমন চোখ মুখ শক্ত করে রাখে আদনান আশেপাশে গেলে। আফিফার স্বামীর সাথে হ্যান্ডশেক করলো আদনান। লোকটা আফিফার চাইতে একটু খাটো, মাথায় চুলও কম, অথচ আফিফার সুন্দরী। দুজনকে যেন মানাচ্ছে না। আশা কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আফিফার স্বামীর দিকে। আশাকে এভাবে তাকাতে দেখে লোকটা আশার দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। আশার হঠাৎ করেই মনে হলো এই লোকটা আফিফাকে ভীষণ ভালো রাখবে। এদের বাহ্যিক দিক থেকে অমিল হলেও মনের দিক থেকে যথেষ্ট মিল হবে। আফিফা বিয়ের পর এই তৃতীয়বারের মতো বাবার বাড়ি এসেছে, অথচ তার মনে হচ্ছে যেন যুগ যুগ ধরে বাবার বাড়ি আসে না। বুকের ভেতর কাঁপছে আফিফার। জহির ভাই নিশ্চয়ই আর বাড়িতে আসেনি। পুরো বাড়ি কেমন খা খা করছে। মা চাচিকে ধরে আফিফা কান্নায় ভেঙে পড়ল। কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে আফিফার। এখনও তার বিশ্বাস হচ্ছে না তার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। এই অনুভূতি এত বিশ্রী কেন আফিফা জানে না। গভীর রাতে যখন স্বামী স্ত্রী একান্তে সময় কাটাতে যায়, সেই মুহূর্তে আফিফার মনে হয় একটা বিষাক্ত তীর তার হৃৎপিণ্ডে এপর ওপর করে দিচ্ছে। খুব যত্নে নিজের অনুভূতি লুকিয়ে রাখে আফিফা। এই দম বন্ধ করা কষ্ট থেকে মুক্তি পাবে কবে? এই যন্ত্রণা ফিকে হবে কবে? যদি পারত তবে মন থেকে জহির ভাইয়ের নামটাই মুছে দিত সে। সবার সাথে কথা শেষ করে আফিফা চুপি চুপি জহিরের রুমে গেল। একটা খাট, একটা টেবিল আর একটা আলমারি ছাড়া এই ঘরে আসবাবপত্র বলতে আর কিছুই নেই। দেয়ালে জহির, আদনান, ধ্রুবর একটা ছবি আছে শুধু। আফিফা ছবিটির দিকে অশ্রু সজল নয়নে তাকালো। লাজুক চোখে তাকিয়ে আছে জহির ভাই তার দিকে। ফিসফিস করে আফিফা বলল, কেন আমার হলে না তুমি? আমার আজীবনের আক্ষেপ রয়ে যাবে তোমাকে না পাওয়া। একটা জীবন শেষ হয়ে যাবে তুমি নামক যন্ত্রণা নিয়ে। জীবনের শেষ দিনে দাঁড়িয়েও আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, কি এমন ক্ষতি হতো আমাকে আপন করে নিলে? তুমি আমার জীবনের এমন এক অপূর্ণতা, যে অপূর্ণতা পৃথিবীর সব কিছু দিয়েও পূর্ণ হবে না। আমি তোমায় সত্যিই ভালোবেসেছি। আফিফা আসার খবর পেয়ে শাপলা ছুটে এলো। খুঁজতে খুঁজতে জহিরের রুমে পেয়ে গেল আফিফাকে। এসে আফিফার বুকে ঝাঁপিয়ে পড়ল শাপলা। বহু বছর পর যেন দুই বোনের দেখা হয়েছে। কান্নার জন্য কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। কথা বলছে তাদের দুজনের চোখের নোনা জল। শাপলা কাঁদতে কাঁদতে বলল, বাড়িতে তোকে খুব সুন্দর লাগছে আপা, একেবারে বউ বউ লাগছে। আফিফা নিজের চোখ মুছে বলল, কেমন আছিস তুই শাপলা? এত শুকিয়ে গেছিস কেন? শাপলা মুখ কালো করে বলল, আমার কিছু ভালো লাগে না আপা। এই বাড়িতে থাকতে আমার মোটেও ইচ্ছে করে না।
তুই নেই, শালুক নেই, ধ্রুব ভাই নেই, নয়না আপা নেই, জহির ভাই নেই। মনে হয় যেন কোনো পোড়া বাড়িতে বাস করছি। এখন আর নাস্তার টেবিলে গল্পের আসর জমে না আপা। সন্ধ্যায় চা ঝালমুড়ির টেবিলটা কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। কেউ হাতাহাতি করে না মুড়ির বড় ডিশ নিয়ে। শেষের কয়েক মুঠো মুড়ি খাবার জন্য মুখ ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে কান্না করা সেই শালুক এখন আর নেই। জানিস আপা, এই কয়েকদিনে আমাদের বাড়িতে যত মাল মুরগি রান্না হয়েছে, লেগ পিস অবহেলায় বাটিতে পড়ে রয়েছে। কেউ সাহস করে প্লেটে তুলে নেয়নি। কে খাবে বল? কারো কি সাধ্য ছিল নাকি এগুলোর দিকে চোখ তুলে তাকাবার? অথচ এখন মনে পড়ে থাকে কেউ খেতে পারে না। পরশু শুটকি রান্না করতে গিয়ে মেজো চাচি কান্না করে দিয়েছে। বলতো কি এক অবস্থা! এই শুটকি রান্না নিয়ে সে কি ঝগড়া করতো শালুক। খাবার খেতেই না নিচে এসে সেদিন মেজো চাচি কাঁদতে কাঁদতে আবার শুটকি তুলে রাখছে। বড় চাচি বলে দিয়েছে এই বাড়িতে শুটকি রান্না একেবারে নিষিদ্ধ। একটা মানুষ চলে গেল, অথচ তার স্মৃতি এমনভাবে রেখে গেল যে কেউই বলতে পারছে না। আমার ব্যাগে প্রায় 500 টাকা জমেছে আপা। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেক করে দেখি কত টাকা আছে। যখন দেখি সব টাকা ঠিকঠাক আছে, আমার বুক ভেঙে যায় যন্ত্রণায়, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায় কান্নায়। কেন ব্যাগে টাকা থাকে আপা বলতো? শালুক কেন আমার ব্যাগ থেকে টাকা নেয় না? আমি প্রতি রাতে ঘুমাতে গেলে বলি, তুই সব টাকা নিয়ে নে শালুক, আমি একটু শব্দও করব না। তবুও শালুক আসে না আপা। কতদিন শালুক আমার সাথে ঘুমায় না। আমার ভীষণ একা লাগে। রাতে ঘুম থেকে জেগে উঠি, মনে হয় শালুক যেন ডেকে বলছে, আপা উঠ না, টয়লেটে যেতে ভয় করছে। খাটের নিচে মনে হয় কেউ আছে। আমি তাকিয়ে দেখি আমার বিছানা পাকা। আমার ছোট বোনটা আমার পাশে নেই আপা। কোথায় গেলে শালুককে পাবো আপা? কেন এত অন্তর পড়ে যায় শালুকের জন্য? আফিফা কি জবাব দিবে জানে না। তার নিজেরই বুক কাঁপছে শালুকের জন্য। শালুক একটা টুনটুনি পাখির মতো ছিল, যে সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো। সবচেয়ে চঞ্চল আর দুষ্টু ছিল। কোথায় কোথায় আছে সেই শালুক এখন? এখন কি আগের মতো উড়াউড়ি করছে শালুক? ধ্রুবকে শালুককে সামলাতে পারছে? শালুককে ভালোবাসে না এরকম কেউ নেই এই বাড়িতে। শাপলা একটু থেমে বলল, জানিস আপা, কাল ভিক্ষে চাইবার জন্য এক মহিলা এলো। আমি গিয়ে চাল দিয়ে আসতে জিজ্ঞেস করলো, শালুক মা নেই বাড়িতে? আমি তো অবাক হয়ে গেলাম ওনার মুখে শালুকের নাম শুনে। উনি হেসে বললেন, শালুক নাকি সবার আড়ালে ওনাকে বড় মগে করে এক মগ মগ চাল ডাল দিত। ওনার একটা ছোট নাতি আছে, নাতিকে রেখে ওনার মেয়ে মারা গেছে। সেই নাতির জন্য নাকি শালুক খেলনা কিনে দিত। বাড়ি থেকে ফলমূল যা পেত সব লুকিয়ে দিয়ে দিত ওনাকে। শুনে আমার এত কান্না এলো। আমার বোনটা এত ভালো ছিল কেন আপা? এতই যখন ভালো ছিল, ওর সাথে এরকম বাজে কাজ কেন হলো আপা? আমি জীবনেও আদনান ভাইকে ক্ষমা করব না আমার ছোট্ট ফুরির মতো বোনটির জীবন নষ্ট করার জন্য। আফিফা বলল, করিস না ক্ষমা। আল্লাহর কাছে হাত তোলার নাম ধরে বদদোয়া দিবি ওকে, যেমন আমি দিই প্রতি ওয়াক্তে নামাজ পড়ে। ও আমার ভাই না, ও একটা জানোয়ার, বনের পশু। ওর চাইতে ভালো আছে। আশার মা বাবা মামা খালারা এলো দুপুরের সময়। খাওয়ার পরেই সবাই মিলে বসলো বিয়ের ব্যাপারে কথা বলতে। আদনানের উপর রাগ থাকলো, আদনানের দুই চাচা চাচিও উপস্থিত থাকলো এই আলোচনায়। বাড়ির সবাই উপস্থিত থাকলো। আশার বাবা বাংলা বাংলায় বললেন, খুব তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান তিনি। তাকে থামিয়ে দিয়ে আশার মা কথা বলতে লাগলো। আশা তখন সিতারা বেগমের রুমে গিয়ে একটা পান বানিয়ে নিয়ে এলো। সেই পান মুখে পুরে চিবুতে চিবুতে বসার ঘরের দিকে আসতেই শুনলো বিয়ের কথা হচ্ছে। আদনান একটা লাল পাঞ্জাবি পরে বরের মতো লাজুক ভঙ্গিতে বসে আছে। আশার ভীষণ হাসি পেল। আগেও কয়েকবার সিতারা বেগমের থেকে পান নিয়ে খেয়েছে আশা, কিন্তু এটার টেস্ট আসলে কেমন তা বুঝতে পারছে না। তাই আজ আবারও খাচ্ছে। পানের রাশ পড়ে আশার হলুদ টি শার্ট লাল হয়ে গেল। আশা এগিয়ে এসে তার বাবার পাশে বসলো। তারপর বাবাকে পিস পিস করে কিছু বলল। তারপর উঠে দাঁড়িয়ে বলল, সরি আন্টি, আমি আদনানকে বিয়ে করতে পারবো না। আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মুহূর্তে। আশা কি বলছে এসব? আশা আগের মতো স্বাভাবিক আদনানের কাছে গিয়ে বলল, আমাকে আর একটু ফান দিতে পারবে? আজকে দাদির কোটা থেকে চুন খেয়েছি। পানের সাথে এমন মুখের ভেতর কোথাও লেগে গেছে মনে হচ্ছে।
আদনান কথা বলার শক্তিও পাচ্ছে না। এই মেয়ে তাকে বিয়ের জন্য রিজেক্ট করে দিয়ে কি অবলীলায় কথা বলে যাচ্ছে তার সঙ্গে। আদনানের বাবা জিজ্ঞেস করলেন, সমস্যা কোথায় আশামা? আশা একটু ভেবে বলল, আমি আদনানকে আমেরিকা থেকে অবজার্ভ করছি আঙ্কেল। ওর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা বা সম্মান দেখিনি, দেখেছি লোভ। নিজের ভাইয়ের সাথে ও নিজে কি বাজে একটা কাজ করেছে। ও ভীষণ সেলফিশ মানুষ। নিজের চাওয়া পূরণ হলে আমাকে ছেড়ে দিতেও এক মুহূর্তও দেরি করবে না। আমি জানি আমাদের কালচারে এসব ছাড়াছাড়ি কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি জানি এই মানুষটা একটা সময় আমাকে ছেড়ে যাবে। সে যা করছে সব অভিনয়। আগে থেকে যখন এটা বুঝতে পেরে যায় কেউ যে তার বিপরীতে থাকা মানুষটি তার সাথে অভিনয় করে যাচ্ছে, তখন তার পক্ষে আসলেও সম্ভব না সেই মানুষের সাথে থাকা। তার আন্তরিকতাও তখন মেকি মনে হয়। আমাদের কালচার আর যেমন হোক, ভান করতে জানে না, কারো ভান মেনে নিতেও পারি না আমরা জেনে শুনে। আর এখানে আমি জানি যখন ওর পুরোটা বান, তখনই লাইফ পার্টনার করা অসম্ভব। কেউ কিছু বলতে পারলো না আশার কথার জবাবে। কি বলবে? আশা তো মিথ্যে কিছু বলেনি। হঠাৎ করে আশা ধরতে পারলো তার মন সকাল থেকে এত ভালো কেন। এই যে আদনানকে রিজেক্ট করে দিবে তা তার অবচেতন মন আগেই জানতো, তাই তো এত আনন্দিত লাগছিল আশার। আশা বসে আছে নিশ্চিত ভঙ্গিতে। আদনানের পেটের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। পেটে মোচড় দিয়ে উঠল আশার কথা শুনে। আদনান কল্পনাও করেনি তীরে এসে আশা এভাবে তরি ডুবিয়ে দিবে। সকালে আশাকে যেভাবে 50 দেশের লাথি দিবে ভেবেছিল, এখন দেখতে পাচ্ছে সেই লাথি যেন তার নিজের 50 দেশে দিয়েছে আশা। দাবার এক ছক এভাবে বদলে যাবে আদনানের ভাবনাতেও আসেনি। এখনও আদনানের অবিশ্বাস লাগছে। একটু আগেই তো আশা ছাদে আদনানের গালে চুমু খেলো, তখনও তো মনে হয়নি আশা এরকম কিছু করবে। তবে হঠাৎ করে এরকম করলো কেন? আদনান উঠে গিয়ে আশার হাত চেপে ধরে বলল, এভাবে আমার লাইফ নিয়ে তুমি খেলা করতে পারো না আশা। এই মুহূর্তে এসে তুমি কিছুতেই এরকম সিদ্ধান্ত নিতে পারো না। আশা মুচকি এসে আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, লিসেন আদনান, আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না যে আমরা বিয়ে করবই। তুমি দুজনেই অ্যাডাল্ট, দুজনের সম্মতিতে আমরা ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। তার মানে এই নয় যে আমার তোমাকে বিয়ে করতেই হবে। আর যদি এরকম হয় যে বিয়ে করব বলেছি বলে বিয়ে করাই লাগবে, তাহলে তো তোমার উচিত ছিল তোমার কাজিন সিস্টার নয়নাকে বিয়ে করা। আমি যতদূর বুঝেছি তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপ ছিল, আঙ্কেল আন্টির মৌন সম্মতিও ছিল। তবে শেষ পর্যন্ত তুমি তাকে বিয়ে করনি। সেখানে আমি কেন তোমাকে বিয়ে করব? তুমি বয়ফ্রেন্ড হিসেবে তো পারফেক্ট না, হাজব্যান্ড হলে তো অনেক রেসপন্সিবিলিটি, সেখানে তুমি 0 out of 10। আজাদ সাহেব উঠে আসার পাশে দাঁড়িয়ে বললেন, এই সময়ে তুমি এরকম সিদ্ধান্ত নিলে আমাদের মান সম্মান আর থাকবে না মা। আশা ব্রু কুটি করে নিজের বাবার দিকে তাকালো। আশার বাবা বাংলা ইংরেজি মিলিয়ে যা বললেন তার মানে হলো, আমার মেয়ের যেহেতু এই বিয়েতে মত নেই, সেখানে তাকে জোর দেওয়ার কোনো মানে হয় না, এই বিয়ে হবে না। বিদায় নেওয়ার সময় আশা সবার থেকে বিদায় নিল। আদনানের কাছ থেকেও হেসে বিদায় নিয়ে চলে গেল বাবা মায়ের সাথে। হতভম্ব হয়ে আদনান দাঁড়িয়ে আসার গমন পথের দিকে তাকিয়ে রইল, যেমন করে সেদিন তাকিয়ে দেখেছে শালুকের চলে যাওয়া। আদিবা বেগম ছেলের সামনে গিয়ে বললেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আজ আমার অন্তরের জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে। এবার বুঝতে পেরেছিস তো লজ্জা জিনিসটা কি? অবশ্য তুই বুঝবি না, তোকে আমি মানুষ বানাতে পারিনি। লজ্জা আমার হওয়া উচিত, তোর মতো ছেলের মা হয়েছি বলে। আদনান ধীর পায়ে নিজের রুমে চলে গেল। একুল ওকুল 2 কুল হারিয়ে আদনানের নিজেকে রিক্ত শূন্য মনে হচ্ছে। আশা যদি বিয়ে করবে না বলেই ভেবে রেখেছিল, কেন আগে জানালো না তাকে? তাহলে তো আদনান শালুককে হাতছাড়া করতো না কিছুতেই। নিজেকে কেমন পাগল লাগছে আদনানের। বিচিত্র এই জীবনের কতটুকুই বা মানুষ জানে। বুকের ভেতর একটা হাহাকার কাজ করছে, আদনানকে ব্যথিত করছে। শালুকের স্কুলে রিপিট টেস্ট এক্সাম শুরু হবে আগামীকাল থেকে। ধ্রুবর নতুন চাকরি, নতুন টিউশনি। এই মুহূর্তে শালুককে নিয়ে ধ্রুব কিছুতেই ঘামে যেতে পারছে না।
রাতে বাসায় ফিরে ধ্রুব স্কুলে কল দিল, নিজেদের সব সমস্যার কথা খুলে বলল। তারপর জানালো শালুকের পক্ষে পরীক্ষায় হাজির হওয়া এই মুহূর্তে অসম্ভব। শালুককে অনেক রিকোয়েস্ট করে ধ্রুব শালুকের এক্সাম দেওয়া বাদ দেওয়ালো, তবে স্যারকে অনুরোধ করলো যাতে করে প্রতিদিনের এক্সামের প্রশ্নটা ধ্রুবকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয়। ভয়ে আদমরা হয়ে রইল শালুক বাসায় ধ্রুবর সামনে বসে পরীক্ষা দিতে হবে শুনে। পিঠে বেয়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল তার। পরের কয়েকদিন গেল শালুকের অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে। প্রতিদিন রাতে ধ্রুব বাসায় এসে শালুকের এক্সাম নেয়। এই প্রথম শালুক অনুভব করলো আশেপাশে সাহায্য করার মতো যখন কেউ না থাকে তখন নিজের চরকায় নিজের তেল দেওয়া লাগে। এই যেমন এখন শালুকের কোনো উপায় নেই কারো থেকে হেল্প নেওয়ার। মূর্তিমান বিপদের ন্যায় ধ্রুব শালুকের সামনে বসে রইল। উপরন্ত পরীক্ষার জন্য নির্ধারিত সময় সাথে 20 মিনিট সময় শালুককে কম দিল। শালুক প্রশ্ন করায় ধ্রুব জবাব দিল, মনে কর এটা তোর ফাইনাল এক্সাম। তখন খাতায় মার্জিন দিতে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এসব পূরণ করতে, সিগনেচার শিটে নিজের সিগনেচার দিতে, স্যারেরা খাতায় সিগনেচার দিতে, এক্সট্রা পেজ আনতে, যাওয়া আসা করতে, খাতায় পিন মারতে, প্রশ্ন ভালো করে পড়তে, এসব কাজে তোর মিনিমাম 20 মিনিট সময় নষ্ট হবে। তাই তোকে মূল সময়ের সাথে 20 মিনিট সময় কম দূরেই পরীক্ষার জন্য মাইন্ড সেট আপ করতে হবে। এই সময়ের মধ্যে ফুল মার্কস উত্তর দিতে হবে। শালুকের বুক ফেটে কান্না এলো। কেন এরকম শত্রুতা করছেন ধ্রুব তার সাথে? এই বুঝি তার ভালোবাসা শালুকের প্রতি? ভালোবাসা হলে তো আরও 20 মিনিট বেশি সময় দিত সে শালুককে। বুক বাড়া ব্যথা নিয়ে শালুক এক্সাম দিল। পুরোটা সময় ধ্রুব শালুকের সামনে বসে রইল। যেদিন যে সাবজেক্ট এক্সাম, সেদিন এক্সামের সময় সব বই খাতা রান্নাঘরে রেখে আসতো ধ্রুব। এরকম অথই জলে শালুক আগে কখনো পড়েনি। প্রথম দিন পরীক্ষা দিয়ে শালুক বুঝতে পারলো শিক্ষক হিসেবে ধ্রুব ভীষণ কড়া। এরপর থেকে নিজ দায়িত্বে সারাদিন ধরে মনোযোগ দিয়ে পড়েছে শালুক। সেই সাথে ধ্রুবকে সমানে বকাবকি করে গেল এক্সাম দিতে বসে। এক্সাম শেষ হলে ধ্রুব শালুকের খাতা দেখলো। শালুক নিজ প্রচেষ্টায় পরীক্ষায় 4.14 পেল। ধ্রুব যখন শালুককে তার রেজাল্টের কথা জানালো, শালুকের মনে হলো পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা শুনছে সে। 4.4 তার পয়েন্ট, এ তো অসম্ভব ব্যাপার। তাও সে একা এক্সাম দিয়ে এই পয়েন্ট পেয়েছে, যেখানে সে দেখাদেখি করে এক্সাম দিয়েও 3.50 এর উপরে উঠতে পারে না। শালুকের বিশ্বাস হলো না। ধ্রুবর হাত ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছেন আপনি? আমি সত্যি এত ভালো রেজাল্ট করেছি? ধ্রুব হাসলো। তারপর হঠাৎ করে শালুককে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বোকা ফুল না তুই? আমি তোকে নিজ হাতে গড়ে নিব শালুক। কেউ যেন তোকে কখনো কথা শোনানোর সাহস না পায়। তুই আরও ভালো রেজাল্ট করবি শালুক, তুই শুধু একটু চেষ্টা করে যা, আমি তো আছি তোর পাশে। তারপর লজ্জা পেয়ে শালুককে ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, রান্না বসাতে হবে, আমি রান্না করে যাই। শালুকের কী যে ভালো লাগলো হঠাৎ করেই। এই যে হুট করে ধ্রুব তাকে জড়িয়ে ধরলো, তাতে শালুকের হৃদয় শান্ত হয়ে গেল। আবার অপ্রস্তুত হয়ে যে ধ্রুব পালিয়ে গেল শালুকের সামনে থেকে, তাও শালুকের ভীষণ ভালো লাগলো। এত ভালো লাগছে কেন শালুকের, ভেবে পেল না শালুক। রাতে খেতে বসে ধ্রুব শালুককে বলল, আগামীকাল থেকে আমার আসতে আরেকটু দেরি হবে শালুক, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। শালুকের মন খারাপ হয়ে গেল শুনে। সারাদিন সে ছাতক পাখির মতো ধ্রুবর জন্য অপেক্ষা করে থাকে। এখন কি না আরও দেরি করে আসবে ধ্রুব? আস্তে করে শালুক বলল, আমার জন্য আপনার অনেক কষ্ট করতে হয় তাই না ধ্রুব ভাই? আমি না থাকলে তো এত ঝামেলা হতো না আপনার। একা থাকতেন, হলে থাকতেন, এত চাপ থাকতো না। ধ্রুব হেসে বলল, দুদিন আগে আর পরে তোকে যখন ভালোবেসেছি, বিয়ে তো তোকেই করতাম। তোর দায়িত্বটা আমি নিজেই নিতাম শালুক। হয়তো দুদিন পরে নিতাম, এখন আগে নিচ্ছি, তাতে অসুবিধা কি? এই যে তুই আমার সাথে আছিস, আমার পাশে থাকিস, বাসায় ফিরলে তোর উদ্বিগ্ন মুখ দেখি, এই পাওয়া কি কম পাওয়া তুই বল? এর চাইতে বেশি সুখ আমি কোথায় পেতাম? আমার সারাদিনের সব খাটুনি ভুলে যাই যখন বাসায় ফিরলে দেখি তুই আমার অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়ে আছিস। শালুক কিছু বলতে পারল না। তার কেমন অবিশ্বাস লাগছে। তা কেউ এরকম পাগলের মতো ভালোবাসতে পারে? তা কি কখনো শালুক ভেবেছিল? নিজের সৌভাগ্য দেখে শালুক নিজেই অবাক হয়। ধ্রুবর ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও শরৎকালে স্নিগ্ধতার মতো মন মেজাজ সবসময় তার ফুরফুরে থাকে।
দিনের শুরু হয় প্রিয় মানুষের মুখ দেখে, আবার দিনের শেষও হয় প্রিয় মানুষের মুখ দেখে। ভোর রাতে ওঠে, আবার নিজের পড়াশোনা করে কিছুক্ষণ। প্রচুর দখল যায় ধ্রুবর উপর দিয়ে। শালুকের সাথে তার সম্পর্ক এখন অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। শালুক আজকাল ধ্রুবকে ভীষণ মিস করে। প্রতিদিন ধ্রুব বের হওয়ার সময় হাজারবার বলে যেতে হয় যে খুব শীঘ্রই সে ফিরে আসবে। সারাক্ষণ একে অন্যকে টেক্সট করে। শালুক নিজেকে দেখে নিজে অবাক হয়, ধ্রুব তার সাথে এরকম অতপ্রতভাবে জড়িয়ে যাবে। সে ধ্রুবর জন্য এত বেশি উতলা হবে, তা কি কখনো শালুকের ভাবনাতে ছিল? অথচ আজকাল এই মানুষটা বাসায় ফিরতে একদণ্ড দেরি হলে শালুকের কেমন হাঁসফাঁস লাগে, মনে হয় অক্সিজেনের যেন ভীষণ অভাব। সকালে বের হবার সময় ধ্রুব প্রতিদিন টুক করে একটা আলতো করে চুমু খেয়ে যায় শালুককে। তারপর আর পিছনে না তাকিয়ে হনহন করে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে। নিচে গিয়ে একবার তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় দেয়। সারাদিন শালুকের কেমন উৎকণ্ঠা নিয়ে কাটে। মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয় শালুকের, বাড়ির জন্য কান্না পায়, সবার কথা ভীষণ মনে পড়ে। আজকে শুক্রবার, আগামীকাল থেকে শালুকের স্কুল টেস্ট এক্সাম শুরু হবে। ধ্রুব আজকে বাসায় আছে। সকালে দুজন মিলে নাস্তা বানিয়ে নিল। ধ্রুবর থেকে শালুক টুকটাক কাজ করা শিখেছে। শালুকের ভীষণ খারাপ লাগে, সব কাজ ধ্রুব একা করে বলে। তাই শালুকের জোরাজুরিতে ধ্রুব টুকটাক হেল্প নেয় শালুকের। ধ্রুব রুটি বানিয়ে নিল, শালুক তাওয়া করে রুটি সেঁকে নিল। এরপর শালুক পেঁয়াজ মরিচ কেটে দিল, ধ্রুব ডিম ভেজে নিল। চা ধ্রুব নিজে বানায়। শালুক একদিন চা বানাতে গিয়ে প্রায় 1 কাপের মতো চা পাতা ব্যবহার করেছে। সবসময় যেখানে রান্নাঘরে সহ্যের মধ্যে যায়নি একটা মেয়ে, তার জন্য রান্নাবান্নার কাজ ভীষণ কঠিন। এরপর ধ্রুব দেখিয়ে দিয়েছে শালুককে, কিন্তু লজ্জায় শালুক আজ চেষ্টা করেনি। নাস্তা করতে গিয়ে শালুকের আজ আবারও বাড়ির কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে মা বাবাকে দেখে না। শালুকের নীরব কান্না ধ্রুব খেয়াল করলো, কিন্তু কিছু বলল না। খাওয়ার পর ধ্রুব বের হলো কিছু কেনাকাটা করার জন্য। নামাজ পড়ে বাহিরে থেকে খাবার নিয়ে ফিরবে বাসায় দুপুরে। শালুককে পড়তে বলে গেল। আজকে বিকেলের ট্রেনে দুজন গ্রামে যাবে। শালুক বই নিয়ে বসলো। মোটামুটি প্রস্তুতি ভালো শালুকের এবার। কারো হেল্প না পেলেও অন্তত 3.50-এর উপরে পাবে এবার এসএসসিতে। শালুক সেই ভরসা আছে নিজের উপর। শালুক বাংলা নৈর্ভিত্তিক পড়ছে। শালুকের ভীষণ ইচ্ছে করছে আগামীকাল গ্রামে গেলে বাড়িতে যেতে, কিন্তু ধ্রুবকে বলতে পারছে না। শালুক জানে ধ্রুব কিছুতেই বাড়িতে যাবে না, শালুককেও বাড়িতে যেতে দিবে না। এত কাছাকাছি গিয়েও আপন কাউকে দেখবে না মনে পড়লে শালুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন। পাশের ফ্ল্যাটে খুব চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। শালুক খেয়াল করেছে প্রায় দিনেই ওই ফ্ল্যাটে ভীষণ ঝগড়া হয়। এরপর মারের শব্দ শোনা যায় নারু কণ্ঠের চিৎকার, বাচ্চার কান্না, পুরুষের রাগী কণ্ঠস্বর। শুধু শুক্রবার হতো না এরকম, কিন্তু আজকে তাও হচ্ছে। বাচ্চার কান্না আজকে খুব জোরে শোনা যাচ্ছে। শালুকের কেমন জানি কষ্ট হতে থাকলো। নিধির কথা মনে পড়ে গেল। এই বাচ্চাটা হয়তো নিধির বয়সী। আহারে, নিধি থাকে সবার কোলে কোলে, চোখের তারায়, আর এই বাচ্চাটাকে আদর করার জন্য মনে হয় কেউই নেই। হঠাৎ করে কাছের কোনো কিছু পড়ে ভেঙে যাবার শব্দ হলো। তার এক মুহূর্ত পর বাচ্চাটার কান্না আরও জোরে শোনা গেল। শালুক আর বসে থাকতে পারল না। ঠিক করলো আজকে ধ্রুব আসলে বলবে ব্যাপারটা তাকে। ধ্রুবকে এখনও জানায়নি শালুক প্রতিবেশী ফ্ল্যাটে কি হয় এসব। ছোট্ট বাচ্চাটার কান্না কেউ থামাচ্ছে না। শালুক আর না পেরে বের হলো ফ্ল্যাট থেকে। কিছুটা ভয় ভয় লাগছে শালুকের। এই প্রথম শালুক একা বাসা থেকে বের হয়েছে। যার সাথে কখনো কথা হয়নি তার কাছে যাচ্ছে। দরজায় নখ হতে ভেতরে মারার শব্দ, নারী কণ্ঠের ঘোঙানির শব্দ থেমে গেল। বাচ্চার কান্না থামল না। গেমে নিয়ে একাকার হয়ে একজন বছর 34-35-এর লোক এসে দরজা খুলে দিল। শালুককে দেখে কিছুটা চমকালো লোকটা। তারপর বাজখাই গলায় জিজ্ঞেস করলো, কি চাই? কে আপনি? শালুক ডুব গিলে বলল, আমি আপনাদের পাশের ফ্ল্যাটে থাকি। লোকটা আবারও জিজ্ঞেস করলে, এখানে কি তাহলে? যান আপনার বাসায়। শালুক এবার অবাক হলো। লোকটা এভাবে কথা বলছে কেন তার সাথে? কাঁপা কাঁপা গলায় শালুক বলল, একটা বাচ্চার কান্না শুনলাম।
এখনও তো কাঁদছে বাচ্চাটা, তাই এসেছি। লোকটা ভীষণ রুক্ষভাবে বলল, দূর বেড়ি, যান এখান থেকে। আমার মাইয়া কান্তাছে, আমি বুঝবো। আপনার এত সমস্যা কেন? বেশি পণ্ডিতি দেখাইতে আসবেন না বলে দিলাম। মায়ের সাথে মাসির দরদ বেশি যেন। শালুকের ভীষণ রাগ হলো। এতক্ষণে হওয়া ভয়টা কেটে গেল। শালুক শুনতে পেলে ভেতরের মহিলাটা মেয়েকে মানানোর চেষ্টা করছে। চমকে উঠে শালুক বলল, ভদ্রভাবে কথা বলুন, নিজের আচরণ সংযত রাখুন। আপনি প্রতিদিনই বাসায় মারধর করেন, সবটাই শুনতে পাই আমি। বাসায় একটা ছোট বাচ্চা রেখে আপনার লজ্জা লাগে না এরকম করতে? তেড়ে এসে লোকটা বলল, তোর বাপির কি তাতে? আমার বাসায় আমি যা খুশি তা করবো। শালুক হেসে বলল, আপনার যেমন যা খুশি তা করার অধিকার আছে, আমারও পুলিশে কমপ্লেন করার অধিকার আছে। আবারও যদি এরকম শুনি আমি সোজা পুলিশে যাব, খবর দিব। ১৪ শিকের ভাত খাবেন যখন, বুঝবেন যে নারী নির্যাতন আসল মজা। লোকটা হা হয়ে রইল শালুকের কথা শুনে। শালুক আর দাঁড়ালো না, নিজের বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর শালুক টের পেল তার সারা শরীর কাঁপছে থর থর করে। জীবনে এই প্রথম সে এরকম করে কারোর সাথে কথা বলেছে। গোসল করে নামাজ পড়ে নিল শালুক। ধ্রুব এলো কিছুক্ষণ পর। খাবার নিয়ে এলো ধ্রুব। শালুকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শালুক চুপ করে রইল। শালুকের বিমর্ষ চেহারা ধ্রুবকে ভীষণ পীড়া দিতে লাগলো। চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, আমাকে বলবি না? কি হয়েছে বল? শালুক মাথা নিচু করে বলল, পাশের ফ্ল্যাটে যারা থাকে ওই লোকটা তার স্ত্রীকে ভীষণ মারধর করে। ওদের বাসায় ছোট একটা বাচ্চাও আছে মনে হয়, জানেন? আজকে বাচ্চাটার ভীষণ কান্নার শব্দ পেয়ে আমি গিয়েছিলাম আপনার কথা অমান্য করে। লোকটা ভীষণ সামারের মতো ব্যবহার করেছিল আমার সাথে। আমিও তাকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে এসেছি। বলেছি আবারও এরকম মারধরের শব্দ পেলে পুলিশে কল দিব। ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল শালুকের দিকে। তারপর বলল, আমার বুকাফল তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তবে তোর একা ওখানে যাওয়া উচিত হয়নি শালুক। উচিত ছিল বাড়িওয়ালাকে ডেকে নিয়ে যাওয়া। লোকটা যদি তোকে একা পেয়ে আরও খারাপ ব্যবহার করত। শালুক কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোনো একদিন যদি আপনিও ওই লোকের মতো ব্যবহার করেন আমার সাথে, আমি তাহলে মরেই যাব হয়তো। চেনা মানুষের অচেনা রূপ বড়ই কষ্ট দেয়। ধ্রুব শালুককে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে শালুকের মাথা নিজের বুকের উপর এনে রাখল। তারপর বলল, গাছের বুকে ফুল যেমন নিরাপদে থাকে শালুক, আমার বুকে তুইও তেমনি নিরাপদে থাকবি। শালুক, তোকে তোকে বউ করেছি নিজের রাজ্যের রানী করে রাখার জন্য। তোকে যদি কষ্ট দেই তবে সেটা হবে আমার নিজেকে কষ্ট দেওয়া, নিজের সত্তাকে কষ্ট দেওয়া। নিজেকে নিজে কষ্ট দিয়ে আমি কিভাবে বাঁচব বল? শালুক জবাব দিতে পারল না। খাবার পর ধ্রুব শালুকের ব্যাগ গুছিয়ে দিল। তারপর বাসার সব ময়লা বাহিরে জড়িতে রেখে চুলা, লাইট, ফ্যান, টয়লেটের ট্যাপ সব কিছু ভালো করে রেখে দুজন বের হলো। ট্রেনের টিকিট কাটা আছে ধ্রুবর। শালুককে নিয়ে বের হলো কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। 2 ঘন্টা পর জ্যাম পেরিয়ে দুজনে কমলাপুরে পৌঁছায়। ট্রেন এলো বিকেল 5টা 30-এ। শালুক বসলো জানালার পাশে। বুক কেমন ভারী হয়ে আছে শালুকের। ধ্রুব বলছে শালুককে নিয়ে এসে সে চলে আসবে। ধ্রুবর একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় থেকে শালুক পরীক্ষা দিবে। একে তো বাবা মাকে দেখবে না, তার উপর ধ্রুবও চলে আসবে। উপায় নেই ধ্রুবরও, নিজের চাকরি, 3টি টিউশনি, এতদিন মিস দিতে পারবে না সে। সব মিলিয়ে শালুকের খুব খারাপ লাগছে। বাতাসে শালুকের চুল উড়ে আসছে ধ্রুবর মুখে। ব্যাগ থেকে একটা পাঞ্চ ক্লিপ বের করে ধ্রুব শালুকের চুলে লাগিয়ে দিল। শালুকের কাঁধ সমান চুল এখন 5-6 ইঞ্চি লম্বা হয়েছে। শালুক ধ্রুবর হাত ধরে বসে আছে। একটা স্টেশনে ট্রেন থামতে বাদাম নিয়ে এলো এক লোক। ধ্রুব বাদাম কিনে দিল। তারপর বাদাম ভেঙে নিজেও খেতে লাগলো। শালুককেও খাওয়ালো। জিক শব্দে ট্রেন চলছে। শালুক একটা চাদর জড়িয়ে নিয়েছে গায়ে। ধ্রুবর গায়েও একটা হুডি। শীত পড়তে শুরু করেছে। সূর্যাস্ত দেখতে দেখতে শালুক যেতে লাগলো। আকাশের বুকে যেমন করে সূর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শালুক আচমকা ধ্রুবকে বলল, ওই সূর্যের মতো করে যদি আমি পারতাম আপনার বুকের ভিতর হারিয়ে যেতে। ধ্রুবর ভীষণ অবাক লাগলো শালুকের কথা শুনে। শালুকের মাথা টেনে নিয়ে নিজের কাঁধের উপর রাখলো। তারপর বলল, আমি প্রমিস করেছি না শালুক, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে দুজনে একসাথে থাকবো।
আরেক স্টেশনে নেমে ধ্রুব রাতের খাবারের জন্য বিরিয়ানি নিয়ে এলো। দুজনে খেয়ে শালুক ধ্রুবর কাঁধের উপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। রাত 11:30টায় ধ্রুবরা ট্রেন থেকে নামলো। এরপর রিকশায় উঠে বসল। শালুকের 2 চোখের রাজ্যের ঘুম নেমেছে। রিকশা কোথায় যাচ্ছে শালুকের হুঁশ নেই। তার মাথায় ঘুরছে ধ্রুব তাকে দিয়ে এসেই আবারও বাস ধরে চলে যাবে। যেটুকু সময় ধ্রুব কাছে তার বুক দখল করে রাখবে শালুক। ঘুম থেকে জেগে শালুক চমকালো যখন দেখলো সে দাঁড়িয়ে আছে নিজেদের বাড়ির সামনে। হতভম্ব হয়ে শালুক চিৎকার করে উঠল। ততক্ষণে বাড়ির সদর দরজা খুলে দিয়েছে মতির মা। তারপর ভূত দেখার মতো চমকে সেও চিৎকার করে উঠল। কান্নাকাটির রোল পড়ে গেল হঠাৎ করে। নিচে চেঁচামেচি শুনে আদনান এসে রুমের বাহিরে দাঁড়ালো। বুকের ভেতর আবারও অনুভূতির এক ঝড় উঠল। শালুকের পাশে ধ্রুব দাঁড়িয়ে আছে। দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে। ওই ধ্রুবর জায়গায় তো তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ধ্রুব দাদার সামনে গিয়ে বলল, দাদা, শালুকের টেস্ট পরীক্ষা আগামীকাল থেকে। আমি চাইলেই পারতাম শালুকের অন্যত্র থাকার ব্যবস্থা করতে, কিন্তু তাতে শালুকের ভীষণ কষ্ট হতো। এত কাছাকাছি থেকেও পরিবারের কাউকে সে দেখবে না। এই অভিমান, এই যন্ত্রণা আমার ছোট্ট শালুক সহ্য করতে পারত না। আমি চাইনি শালুক কষ্ট পাক। আমাকে না বললেও আমি বুঝতে পারি তার বুকের ভেতর কেমন চটপট করে বাড়িতে আসার জন্য। যে কটা দিন ওর পরীক্ষা, ও বাড়িতেই থাকবে। আমি আপনার ভরসা করে শালুককে রেখে যাচ্ছি। সেদিন আপনার কথা আমি রেখেছি, আজ আপনি আমার অনুরোধ রাখবেন আশা করছি। আমার শালুকের যেন কোনো ক্ষতি না হয়। আমি যেভাবে তাকে রেখে যাচ্ছি, আপনি সেভাবে আমার আমানত আবারও আমার হাতে তুলে দিবেন। শালুকের যদি বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয়, তবে মনে রাখবেন দাদা, এই ধ্রুব স্মৃতির নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ হবে না। আজ শালুক এই বাড়ির মেয়ে না। এই বাড়ির মেয়েকে আমি রেখে যাচ্ছি না। আজ আমি রেখে যাচ্ছি আমার স্ত্রীকে, আমার অর্ধাঙ্গিনীকে। কারোর সাথে কোনো কথা না বলে শালুকের সামনে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। যখনই কোনো সমস্যা হবে, মন খারাপ হবে, কোনো কিছু প্রয়োজন হবে, আমাকে বলবে। আমি যেখানেই থাকি না কেন, তোমার সব সমস্যার সমাধান করে দিব। মনে রেখো শালুক, এই পৃথিবীতে তোমার অনেক আপনজন থাকতে পারে, কিন্তু আমার আর কেউ নেই তুমি ছাড়া। তুমি ছাড়া আমার জীবন একেবারে শূন্য। আমার জন্য হলেও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবার খেও। আসি আমি। কেউ কোনো অনুরোধ করতে পারল না ধ্রুবকে। ধ্রুব চলে গেল। ধ্রুব চলে যাওয়ার পর শালুক টলমল পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাসনা বেগমের শীর্ণকায় দেহের দিকে তাকিয়ে শালুক বুঝতে পারল তার মা ভালো নেই। ঝাঁপিয়ে পড়ল মায়ের বুকে শালুক। তারপর হাউমাউ করে কাঁদতে লাগলো। মা মেয়ের কান্নার শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। সবাই কাঁদছে। কতদিন পর মেয়ে বাবার বাড়ি এসেছে। আনন্দ বেদনায় কাঁদছে প্রতিটি মানুষ। দোতলায় দাঁড়িয়ে আদনানও কাঁদছে আজ। তবে সে শালুক এতদিন পরে বাড়িতে আসে কাঁদছে না। সে কাঁদছে শালুকের বিয়ে ধ্রুবর সাথে হয়ে যাওয়ায়, শালুককে নিজের করতে না পারায়। ব্যর্থতা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, দেখ, তুই পারিসনি শালুককে জয় করতে। বাজি জিতে গেছে ধ্রুব। সব কিছুতে তুই ব্যর্থ আদনান। আদনান রুমে গিয়ে নিজের চুল নিজে টেনে ধরল। অসহ্য লাগছে তার সব কিছু। এতদিন শালুক ছিল না, নিজেকে সে সামনে রাখতে পেরেছে, কিন্তু এখন শালুক তার সামনে থাকবে। সেই শালুক যার উপর এখন আর আদনানের কোনো অধিকার নেই, যার দিকে তাকিয়ে আদনান কথা বলতেও পারবে না, কেননা সে এখন বড় বাসুর হয়ে গেছে শালুকের। কেন এরকম হয়ে গেল? আদনান কিভাবে সহ্য করবে এবার? শালুকের দাদা বললেন, শালুক অনেকটা পথ জার্নি করে এসেছে, ওকে ঘুমাতে যেতে দাও। সকালে পরীক্ষা দিতে হবে ওর। পরীক্ষা দিয়ে আসলে তারপর সবাই মন ভরে কথা বলিও। আদিবা বেগম বললেন, খেয়ে নে শালুক, আয়। শালুক আস্তে করে বলল, ট্রেনে খেয়েছি চাচি, এখন আর খাবো না। বিছানায় ফিট লাগাতে লাগাতে 1টা বেজে গেছে। শালুক আজ শাপলার সাথে শুয়েছে। বিছানায় শুয়ে এক বোন অন্য বোনের গলা জড়িয়ে ধরে আছে কম্বল মুড়ি দিয়ে। দুজনে নিঃশব্দে কাঁদছে শুয়ে শুয়ে। শালুকের ফোন বেজে উঠল সেই সময়। শালুক ফোন হাতে নিয়ে দেখেন ধ্রুবর কল এসেছে। শোয়া থেকে উঠে বসে গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল শালুক। তারপর কল রিসিভ করে হ্যালো বলল। ওপাশ থেকে ধ্রুব বলল, কান্নাকাটির দরকার নেই শালুক, সবাইকে তো পাচ্ছ দেখতে, এত কাঁদতে হবে না এবার।
তাড়াতাড়ি শুয়ে পড়ো, সবার সাথে দিনভরে কথা বলিও, এখন ঘুমিয়ে যাও। সকালে পরীক্ষা দিতে যাবার আগে একবার বইতে চোখ বুলিয়ে নেবে। সকালে আর নতুন করে কিছু পড়তে হবে না, জাস্ট চোখ বুলিয়ে যাবে একবার। অতিরিক্ত চাপ নিতে হবে না। পরীক্ষা মানে নিজেকে যাচাই করা। অন্য থেকে দেখে লিখলে সেখানে নিজেকে তুমি যাচাই করবে কিভাবে? কারো থেকে দেখার দরকার নেই শালুক, নিজে যা পারবে তাই দিবে। তাতে করে তোমার কোন টপিকে সমস্যা আছে আমার তা খুঁজে পেতে সুবিধা হবে। ফাইনালের জন্য আমরা সেই দুর্বল টপিকে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবো। শালুক জিজ্ঞেস করলো, আপনি এখন কোথায়? চলে যাচ্ছেন সত্যি? ধ্রুব হেসে বলল, আমার তো বাবার বাড়ি নেই শালুক। আমার এই পৃথিবীতে শালুক ছাড়া দ্বিতীয় কোনো ঠিকানা নেই। শালুকের সংসার পাহারা দিতে যাচ্ছি আমি। আমার জন্য চিন্তা করো না। বাড়িতে গেছো, সবার সাথে হাসি খুশি থাকো, এনজয় করো। তোমার যে ভীষণ মন খারাপ হয়ে থাকে বাড়িতে যাবার জন্য, তা তুমি না বললেও আমি বুঝি শালুক। এখন খুশি তো? শালুক আস্তে করে বলল, আপনি থাকলে আমার খুশির 16 কলা পূর্ণ হতো। আপনাকে ছাড়া খালি খালি লাগছে সব। ধ্রুব হেসে বলল, ঘুমাও শালুক, রাখছি। শাপলা শুয়ে শুয়ে দুজনের কথা শুনতে লাগলো। শালুক শুতে শাপলা জিজ্ঞেস করলো, ধ্রুব ভাই কেমন করে শালুক? খুব রাগী না? তোকে কি খুব বকাঝকা করে? শুনে শালুকের ভীষণ হাসি পেল। তারপর বলল, ধ্রুব ভাই ভীষণ কোমল মনের আপা। কিভাবে করলে আমি ভালো থাকবো, খুশি থাকবো, এই চিন্তা ছাড়া তার মাথায় দ্বিতীয় কোনো চিন্তা নেই। আমাকে ভীষণ ভালোবাসেন উনি। শাপলা জিজ্ঞেস করলো, তুই বাসিস না? লজ্জা পেয়ে শালুক মাথা নামিয়ে নিল। তারপর বলল, বাসি আপা। আমিও ধ্রুবভাইকে ভীষণ রকম ভালোবেসে ফেলেছি। ওনার মধ্যে হয়তো এক ধরনের ক্ষমতা আছে আপা। ওনার সাথে কেউ মিশলে সে তাকে ভালো না বেসে থাকতে পারবে না। উনি নিজ গুণে আমার মন জয় করে নিয়েছেন। শাপলার ভীষণ ভালো লাগলো শুনে, খুশিও হলো। কিন্তু তবুও বুকের ভিতর একটা হতাশার দীর্ঘশ্বাস শুনতে পেল শাপলা। সে একটু ধ্রুবভাইকে ভালোবাসত। পর মুহূর্তে শাপলার ভীষণ লজ্জা লাগলো এই কথা মনে হতে। ধ্রুবভাই এখন তার ছোট বোনের স্বামী, তাকে নিয়ে সব বাবা পাপ। তাছাড়া তার ভালোবাসা শুধু সে নিজেই জানতো, আর কেউ না। ভাগ্যিস কখনো ধ্রুবভাইকে বা শালুকের কাছে সে বলেনি। যদি বলতো তবে আজ বোনের সামনে দাঁড়াতে পারতো না। তার ছোট বোনটা ভালো আছে, এটাই তো অনেক। বেহায়া মন কেন অন্য কিছু চিন্তা করছে? হঠাৎ করে মনে হতে শাপলা বলল, তুই না বললে ধ্রুব ভাই কোন মেয়েকে ভালোবাসে? শালুক হেসে ফেললে এবার শব্দ করে। তারপর বলল, হ্যাঁ আপা, ধ্রুব ভাই এক কেশবতীকে ভালোবাসত। তবে মজার ব্যাপার কি জানিস? সেই কেশবতী অন্য কেউ না, আমি ছিলাম। অথচ আমি এতটাই গাধা যে বুঝতেই পারিনি। শালুক খিলখিল করে হাসতে লাগলো। শাপলা মুগ্ধ হয়ে শালুকের হাসি দেখতে লাগলো। কতদিন পর বোনকে বাবা হাসতে দেখছে শাপলা। বোনের মুখের ওই হাসিটার জন্য এরকম হাজারও একতরফা ভালোবাসা শাপলা ভুলে যেতে পারে। ভীষণ ভালো লাগলো শাপলার। দরজার বাহিরে দাঁড়িয়ে আদনানও শুনতে পেল শালুকের সেই পানচঞ্চল হাসি, যে হাসিতে আফিম মেশানো থাকে, যে হাসি আদনানকে মাতাল করে তোলে। এভাবেই তো হাসতো শালুক আগে, যখন আদনান আমেরিকায় ছিল। এই হাসি শুনেই তো আদনান কুপোকাত হয়ে যেত। আজ কতদিন পর আবারও শালুকের সেই হাসি শুনছে। অথচ শালুক অন্য কারো জন্য হাসছে। পারছে না আদনান সহ্য করতে। দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল আদনান। এখানে দাঁড়িয়ে শালুকের হাসি শুনলে তার পুরোপুরি নেশা লাগিয়ে যাবে, পাগল হয়ে যাবে সে। শাপলা বলল, মজার কথা তো তোকে বলা হলো না শালুক। আশা তো চলে গেছে আদনান ভাইকে ছেড়ে। বলে দিয়েছে বিয়ে করবেন আদনান ভাইকে। আদনানের নাম শুনতে শালুকের হাসি থেমে গেল, বুঝ থমথমে হয়ে গেল। কঠোর স্বরে বলল, বেশ করেছে আশা, 2 থাপ্পড় দিয়ে যায়নি যে, এটাই তো বেশি। শাপলা হেসে বলল, তুই তো ছিলি না। কি একটা অবস্থা! সবাই মিলে ওদের বিয়ের তারিখ ফাইনাল করছে। সেই মুহূর্তে আশা এসে বলল, সে কিছুতেই আদনান ভাইকে বিয়ে করবে না। আদনান ভাই একটা স্বার্থপর মানুষ। নিজের কাজিনের সাথে সে এরকম ব্যবহার করেছে। সব মিলিয়ে আদনান ভাইয়ের মুখে চুন কালি মেখে আসা চলে গেছে। শালুকের ভীষণ আনন্দ হলে এসব শুনে বলল,
উচিত শিক্ষা হয়েছে আপা, আমি খুব খুশি হয়েছি। শাফলা বলল, এবার ঘুমাতে হবে শালুক, সকালে উঠতে হবে কিন্তু। দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো শালুকের ফজরের সময় ঘুম ভেঙে গেল। শাপলাকে ডেকে তুলে দিয়ে শালুক নামাজ পড়ে নিল। শাপলা অবাক হলো ভীষণ। শালুক নামাজ শেষ করে আসতে শাপলা হাসতে হাসতে বলল, কুম্ভকর্ণের ঘুম এত পাতলা হলো কিভাবে রে শালুক? হাতে দিয়ে টেনেও তোকে ঘুম থেকে তোলা যেত না, আর সেই তুই কিনা সাত সকালে উঠে আমাকে তুলছিস। শালুক হেসে বলল, অভ্যাস আপা, ধ্রুবভাই আমার এই অভ্যাস করে দিয়েছে। ধ্রুবভাই তো উঠে ভোর রাতে নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে। আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। খুব সকালে বের হয়ে যেতে হয়, আর আবার বাসায় ফিরে অনেক রাত করে, এরপর আবার রান্না করে। শাপলা হেসে বলল, ইস, কি শান্তি রে, বরের হাতের রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে। শালুক হেসে বলল, কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে ধ্রুবভাই একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম নিক। শাপলা মুগ্ধ হলো শুনে। একে অন্যকে ভীষণ ভালোবাসে বলে তাদের এরকম অনুভূতি একের অন্যের প্রতি। দুই বোন নিচে নেমে গেল। রান্নাঘরের নাস্তার তোড়জোড় শুরু হয়ে গেছে। শালুক সেদিকে নিতেই ফরিদা বেগম তাকে বুকে টেনে নিলেন। তারপর বললেন, ধ্রুব তো আমাকে মা বলে মানে না শালুক। আমি ওর সাথে একসময় অন্যায় ব্যবহার করেছি, তার শাস্তি আজও পাচ্ছি। তুই একটু আমাকে মা বলিস। শালুকের ভীষণ লজ্জা লাগলো শুনে। এই মানুষটা তার শাশুড়ি, ভাবতেই কেমন লাগছে তার। ফরিদা বেগম হেসে ফেললেন শালুকের লজ্জা দেখে। তারপর বললেন, না রে, তুই চাচি বলিস, তোর মুখে চাচির ডাকটাই ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়েছে শালুক। শালুক হেসে বলল, তোমাদের ছেলে না ধ্রুবভাই, সেও তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে দেয়, সকালে চুলে হেয়ার প্যাক লাগিয়ে দেয়। তোমাদের মতো করে আমার চুলের পিছনে লেগে থাকে চাচি। আদিবা বেগম হেসে বললেন, স্বামীকে বাই ডাকতে নেই রে শালুক। শালুক বলল, তবে কি বলবো, আমার লজ্জা লাগেছে। হাসনা বেগম মেয়ের জন্য দুধ চা এনে মেয়ের চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যি ভালো আছিস তো মা? ধ্রুব যেমন ছেলে, আমার বিশ্বাস সে তোর গায়ে আঁচড় লাগতে দিবে না। তবুও তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? সুখে আছিস তো দুজনে? শালুকের চোখ ছলছল হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে বলল, ধ্রুবভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা। আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না ধ্রুবভাই যেভাবে আমার খেয়াল রাখে। আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। হাসনা বেগম হেসে বললেন, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখনও তো তোকে আমাদের ছেড়ে থাকতে হতো। মেয়েদের জীবন এরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে আমাদের ছাড়াই তো থাকতে হতো। শালুক মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, মা, যে কয়দিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দিবা, যেসব ধ্রুবভাইয়ের প্রিয় ভীষণ। আমার খুব লজ্জা লাগে, সব কাজ ধ্রুবভাই করে বাসায়, আমার কাজ শুধু খাওয়া আর পড়া, আমাকে কোনো কাজ করতে দেয় না উনি। আমার ইচ্ছে করে ওনার জন্য কিছু রান্না করতে। হাসনা বেগমের কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ে তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। বিয়েটা যেভাবেই হোক, দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। শালুক একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল। তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো। এখনই কি সুন্দর বাজ করে রাখা। শালুক জানে এই কাজ শাপলা করেছে। ধ্রুবকে কল দিয়ে জানালো সে স্কুল যাচ্ছে। স্কুলে যাবার আগে শালুক একবার শান্তকে দেখতে গেল। শান্ত এখনও ঘুম থেকে ওঠেনি। রাতেও ঘুমিয়েছিল বলে শালুকের সাথে দেখা করতে পারেনি। শান্তর গালে একটা চুমু দিয়ে শালুক চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগলি শালুকের। সবার সাথে শালুকের ভালো সম্পর্ক ছিল। কতদিন পর সব চেনা মুখকে দেখছে শালুক। আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে শালুক চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেক দিন পর শালুকের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে ধ্রুবকে অসংখ্য ধন্যবাদ জানালো শালুক। এই প্রথম শালুক ফুল মার্কস আনসার করেছে পরীক্ষায়।
পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে শালুকের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসার জন্য বের হয়ে আসতেই দেখলো পথে আদনান দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় শালুকের ব্রু কুঁচকে গেল। আদনান কেন এসেছে এখানে? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।